আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারাউলিয়া ইসলামী আলিম মাদ্রাসা নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি ক্লাস নেব। আর যেই বিষয়টার উপর আমি ক্লাস নেব এটা হচ্ছে টেন্সের উপরে আমি আজকে একটি ক্লাস দিতে যাচ্ছি। আমি আশা করি তোমরা অনলাইনে এই ক্লাসটাকে দেখবে এবং আমার আলোচনাগুলো শুনে তোমরা উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, টেন্সের বাংলা হচ্ছে কাল বা সময়, যেটার আরেকটা ইংরেজি পরিভাষা হতে পারে টাইম। তো প্রথমে আমরা টেন্সের সংজ্ঞাটা জেনে নেই যে টেন্স হচ্ছে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। কাজটা কিন্তু টেন্স না, ভার্বটা টেন্স না। আমাদের অনেক শিক্ষার্থীরা এখানে একটু ভুল বুঝে যে আমি ভাত খাই, এখানে হয়তো খাওয়াটা টেন্স না, এখানে খাওয়াটা টেন্স না। এই খাওয়া নামক কাজটা যেই সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল, হইতেছে বা হবে, ওই সময়টাকে টেন্স বলা হয়, বাট কাজটা কিন্তু টেন্স না। তো সেই জন্য সময়ের বিবেচনায় টেন্সকে প্রথমত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স। নাম্বার 2, পাস্ট টেন্স। নাম্বার 3, ফিউচার টেন্স। তো টেন্স প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার হলো: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই মোট টেন্স হলো 12 প্রকার। আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমরা চিনব, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করব, বাংলাতে কিভাবে চিনব, এটার ইংরেজি কিভাবে বানাবো, আমি এখন তোমাদের কাছে সেই আলোকে আলোচনা করব। যে আমরা আজকে পড়ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা প্রথমে বাংলাতে চিনব।
তারপরে এটা আমরা ইংরেজি করব। আমাকে বাংলাতে আগে চিনতে হবে যে একটা বাক্য বাংলাতে যে এটা কোন টেন্সে আসছে। যদি আমরা টেন্সটাকে নির্ণয় করতে পারি বাংলা বাক্যটার, তাহলে আমরা ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করে ফেলব। ধরো তোমার একজন ছোট ভাই বা ছোট বোন তোমাকে একটা বাংলা দিল যে এটার ইংরেজি করে দেন। তো সর্বপ্রথম তোমাকে চিন্তা করতে হবে বাংলাটা দেখে যে বাংলাতেই তোমাকে আগে টেন্সটা চিনতে হবে যে এই বাংলা বাক্যটা কোন টেন্সে আসছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলাতে আমরা কিভাবে চিনব, কিভাবে ধরবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে, এটার কিছু লক্ষণ আছে, চিহ্ন আছে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা রূপ, বাংলা ক্রিয়াপদের শেষে অ, ই, এ, উ, অন্তস্থ অ, এই 5টা চিহ্নের যে কোনো একটা চিহ্ন যদি তুমি দেখো তাহলে বুঝবা যে এই বাংলা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এছাড়াও চিরন্তন সত্য এবং নিয়মিত অভ্যাস যদি পাও তাহলে বুঝবা এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখন আমরা ইংরেজি কিভাবে করব? গঠন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা করব যে প্রথমেই আমরা বসাবো সাবজেক্ট প্লাস B1। দ্যাট মিন্স B1 বলতে আমি বোঝাচ্ছি, আমরা জানি প্রিন্সিপাল ভার্বের ফর্ম 4টা, B1, B2, B3, B4। B1 বলতে আমি বলবো প্রেজেন্ট ফর্ম, B2 পাস্ট ফর্ম, B3 পাস্ট পার্টিসিপল ফর্ম, B4 আইএনজি ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, এগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি B1, B2, B3, B4। তো আমরা যদি একটা বাংলা বাক্য দেখে বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটাকে ইংরেজি করার সময় আমরা প্রথমেই সাবজেক্ট বসাবো। এখন সাবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সে 5টা শব্দ আছে, কোন শব্দটা সাবজেক্ট হবে? এটা হলো, এখানে তুমি লক্ষ্য করবা যার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় বা যে কোনো কাজ করে, যে কোনো কাজ করে, যে কাজটা করে তাকে কিন্তু সাবজেক্ট বলে। তো এখন প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ হলো বাকি অংশ, তার মানে সাবজেক্ট এবং ভার্বের পরে বাকি যেটা আছে এটা প্রথমে সাবজেক্ট, তারপরে B1, তারপরে বাকি অংশটা বসবে। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা গঠন হয়ে গেল। এখন আসো উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই বা বুঝে নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে আমরা তৈরি করব। দেখো উদাহরণ হচ্ছে, তুমি বইটি পড়ো। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তুমি বইটি পড়ো, এখানে 3টা শব্দ আছে। তুমি একটা শব্দ, বইটি একটা শব্দ, পড়ো একটা শব্দ। মানে এই বাংলা বাক্যটা কোন টেন্সে আছে আমি এটা চিনব কিভাবে? আমি একবার শেষ শব্দটার দিকে লক্ষ্য করব। তুমি বইটি পড়ো, শেষ শব্দটা হইল ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের শেষে আমরা অ পাইছি, তুমি বইটি পড়ো। এখানে একটা এই ক্রিয়াপদের শেষে একটা অ পাওয়া গেছে, তুমি বইটি পড়ো। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে। তো এটাকে আমরা কিভাবে ইংরেজি করব? এটাকে ইংরেজি করার ক্ষেত্রে প্রথমেই তো আমরা সাবজেক্ট বসাবো। তাহলে তুমি বইটি পড়ো, কে পড়বে? তুমি। তাহলে তুমি শব্দটা হলো এখানে সাবজেক্ট, আর তুমি শব্দের ইংরেজি হলো ইউ, তাহলে প্রথমে আমরা ইউ বসাবো।
ইউ। তারপরে B1 পড়ো, পড়া ইংরেজি রিড, আর রিড হলো এটা B1, তার মানে প্রেজেন্ট ফর্ম। ইউ রিড বইটি, দ্য বুক। ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়ো। আমাদের ইংরেজি হয়ে গেল, তুমি বইটি পড়ো ইংরেজি, ইউ রিড দ্য বুক। তারপর আসো আমি বাজারে যাই। আমি বাজারে যাই, এই বাংলা বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কেন? একবারে যে শেষ শব্দ, এই শেষ শব্দটা হলো ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের শেষে আমরা ই দেখতে পাইতেছি, ই। আমি বাজারে যাই, এই ই থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার ইংরেজি করতে গিয়ে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো আই, তারপরে B1 গো, তারপরে এক্সটেনশন টু মার্কেট। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কামাল বই পড়ে, এখানে সর্বশেষ শব্দ হলো আমার পরে। এই পরে শব্দের মধ্যে আমরা একটা এ উচ্চারণ হয়, তাইলে এখানে একটা এ উচ্চারণ হওয়ার কারণে দেখা গেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কামাল বই পড়ে। তো এখন আমরা ইংরেজিটা কিভাবে করব? ইংরেজিটা করব প্রথমে সাবজেক্ট কামাল, তারপরে B1 রিড। এখানে রিডের সাথে আমরা একটা এস যোগ করতে হবে, এক্সটেনশন এ বুক। কামাল রিডস এ বুক, কামাল বই পড়ে। তো এখানে আমরা B1 এর সাথে অতিরিক্ত এস কেন যোগ করলাম? এটার একটা সূত্র আছে, এটার একটা নিয়ম আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে অতিরিক্ত এস বা ইয়েস যোগ করতে হয়। তো সেই সূত্র অনুযায়ী কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিড B1 বা প্রেজেন্ট ফর্ম, আর এটার সাথে আমরা অতিরিক্ত একটা এস যোগ করতে হয়েছে। এরপর আমরা দেখব তুমি স্কুলে যাও। এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? এই বাক্যের শেষ শব্দ হলো যাও, আর এখানে একটা উ আছে। এই উ থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা এটার ইংরেজি কীভাবে করব? তো ইংরেজি করার সূত্র স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ ইংরেজি ইউ। তারপরে তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এটার ইংরেজি হয়ে গেল ইউ গো টু স্কুল। তাইলে এখানে আমি যতটা উদাহরণ দিলাম সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? তুমি বইটি পড়ো, এখানে আমরা অ পাইছি। আমি বাজারে যাই, এখানে ই পাইছি। কামাল বই পড়ে, এখানে এ পাইছি। তুমি স্কুলে যাও, এখানে উ পাইছি। এছাড়া চিরন্তন সত্য ও নিয়মিত অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমরা একটা উদাহরণ দেই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাংলা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? সূর্য পূর্ব দিকে উঠে, এখানে উঠে, এখানে দুই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা
ক্রিয়াপদের শেষে এ পাইছি, আর দ্বিতীয়ত এটা চিরন্তন সত্য একটা কথা। তাইলে চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটার ইংরেজি আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট হলো সূর্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা সাবজেক্ট বসালাম দ্য সান, তারপরে B1 বসালাম রাইজেস, এটার সাথে অতিরিক্ত এস যোগ হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, তারপরে ইন দ্য ইস্ট হইল এক্সটেনশন। অনুরূপভাবে নিয়মিত অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন মা প্রত্যেক দিন কোরআন পড়ে। মা প্রত্যেক দিন কোরআন পড়ে, এটা তার একটা নিয়মিত অভ্যাস, প্রত্যেক দিন সে কোরআন পড়ে। এখানে আরেকটা কারণ আছে, পরে এখানে একটা এ পাওয়া গেছে, এই দুই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সবচেয়ে বড় কারণ হলো এখানে এটা নিয়মিত অভ্যাস। তাহলে এটার ইংরেজি যদি আমরা করি, প্রথমে সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট হলো মা, তাইলে মাদার রিডস। আমরা এখানে অতিরিক্ত এসটা কেন দিলাম? মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি পূর্বেই বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে অতিরিক্ত এস বা ইএস যোগ করতে হবে। সেই কারণে এখানে অতিরিক্ত একটা এস যোগ হয়েছে, মাদার রিডস। বাকিটা এক্সটেনশন, দ্য কোরআন এভরিডে। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমি একজন ছাত্র। এই যে বাংলা বাক্যটা আমি একজন ছাত্র, এটা কোন টেন্স হবে? এখানে তো ক্রিয়াপদ নাই। যে পূর্বে বলেছিলাম বাংলা ক্রিয়াপদের শেষে অ, ই, এ, উ, অন্তস্থ অ, এইগুলোর যে কোনো একটা থাকলে আমরা ধরে নেব, আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমি একজন ছাত্র, এই যে বাংলা বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে তো ক্রিয়াপদ নাই, তো এটা কোন টেন্স হবে? এটা কিভাবে বুঝবো? তো আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে কোনো বাংলা বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে, কোনো বাংলা বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে, তাহলে ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমি একজন ছাত্র, নজরুল একজন কবি, সে একজন ডাক্তার, তুমি একজন ইঞ্জিনিয়ার, এগুলোর মধ্যে কোনো ক্রিয়াপদ নাই, সুতরাং এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? এটার ইংরেজিটা করার স্ট্রাকচার বা গঠন হলো, এইটার ইংরেজি করবা, মানে ইংরেজিটার গঠন হলো প্রথমে সাবজেক্ট প্লাস বি ভার্ব। আমরা জানি বি ভার্ব 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো এম অথবা ইজ অথবা আর। এই ক্ষেত্রে আমরা এম, ইজ, আর ব্যবহার করব, বি ভার্ব আর প্লাস এক্সটেনশন, তাইলে আমি একজন ছাত্র, এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? যে এটার ইংরেজিটা হবে আমি সাবজেক্ট, প্রথমে আই, তারপর আমরা ব্যবহার করব এম, ইজ, আর। এই তিনটার মধ্যে এম এর সাথে যেটা সামঞ্জস্য, আই এর সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ,
এই তিনটার মধ্যে সাবজেক্ট আয়ের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ ওইটা আমরা বসাবো। তাহলে আয়ের সাথে বসবে এম, তারপরে এক্সটেনশন হিসেবে বসবে এ স্টুডেন্ট। নজরুল একজন কবি, নজরুল একজন কবি। এটা তো বাংলা ক্রিয়া, এই বাক্যটার শেষও ক্রিয়াপদ নাই। এই বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ না থাকার কারণে এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এটাকে ইংরেজিটা করব কিভাবে? এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ইংরেজি করব। এখানে সাবজেক্ট কোনটা? নজরুল। তো প্রথমে আমরা লিখব নজরুল। এই নজরুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটার সাথে সামঞ্জস্য হবে ইজ। তাহলে নজরুল ইজ এ পোয়েট। নজরুল একজন কবি। তুমি একজন ডাক্তার, তুমি একজন ডাক্তার। এটা তো বাংলা ক্রিয়াপদ নাই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইংরেজি আমরা কিভাবে করব? এই স্ট্রাকচার অনুযায়ী করব। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? শিক্ষার্থী বন্ধুরা বলো, এখানে সাবজেক্ট হলো যে তুমি, ইউ। তো ইউর সাথে এম, ইজ, আর, এই তিনটার মধ্যে সামঞ্জস্য কোনটা হবে? আর। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম যে বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়াপদ না থাকে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আরেকটা বাংলা বাক্য লিখতেছি যে আমার একটি কলম আছে। এটা কোন টেন্স হবে? আমার একটি কলম আছে। এই বাক্যটা কোন টেন্স হবে? এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন সূত্রে বা কেন, কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা বোঝার সহজ উপায় আমি বলে রাখি। কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা থাকে, কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া এটা আরেকটা সূত্র বলা যায়, অন্যভাবে বলা যায়, সাবজেক্টের অধীনে কোনো কিছু আছে বোঝাতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাইলে আমার একটি কলম আছে, এই আছে শব্দটা যেহেতু এই বাক্যটার শেষে আছে, এজন্য আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হলো এটার ইংরেজিটা আমরা কোন নিয়মে করব? তাহলে আসো, এটার ইংরেজি গঠনটা হবে, আমরা ইংরেজিটা করব প্রথমে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা এখানে ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ, দুইটার যে কোনো একটা, মানে সাবজেক্টের সাথে যেটা সামঞ্জস্য হয় দুইটা যে কোনো একটা ব্যবহার করব, প্লাস এক্সটেনশন, মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজের পরে বাকি যেটা থাকে এক্সটেনশন। আসো আমরা উদাহরণ সেট করি যে আমার একটি কলম আছে। তো এটার ইংরেজিটা আমরা কোন নিয়মে করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। তো আসো, এখানে সাবজেক্ট হলো আমার, তো আইয়ের সাথে সামঞ্জস্য হবে হ্যাভ, আই হ্যাভ, তারপরে অ্যাপেন, আমার একটি কলম আছে, তার একটি বই আছে। এটার ইংরেজিটা তো একই সূত্র, এই বাক্যটার শেষে আমরা আছে শব্দটা দেখতে পাইতেছি। তো সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? এটার ইংরেজিটা একই অবস্থা, সাবজেক্ট হলো এখানে তার ইংরেজি এখানে হবে হি, এর সাথে হ্যাভ হ্যাজের মধ্যে সামঞ্জস্য হবে হ্যাজ। তাহলে হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে।
কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে লেখাটা আমার, এখানে তার। আমার ইংরেজি কিন্তু কি মাই, আমার ইংরেজি হচ্ছে মাই, কিন্তু এখানে আপনি তো লেখার দরকার ছিল মাই হ্যাভ এ পেন, কিন্তু মাই না লিখে আপনি আই হ্যাভ এ পেন কেন লিখলেন? এটার কারণ কি? তো তোমরা জেনে রাখবা বা মনে রাখবা যে কেস 4 প্রকার: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। তো তুমি যেই শব্দটা সাবজেক্টের জায়গায় অবস্থান করবে, বাক্যের সাবজেক্টের জায়গায় অবস্থান করবে, এটা কিন্তু অবশ্যই নমিনেটিভ কেস হওয়া লাগবে। এখানে মাইটা কিন্তু পসেসিভ কেস। তো সুতরাং সাবজেক্টের জায়গায় তুমি মাই ব্যবহার করতে পারবা না। এখানে যদিও আমার ইংরেজি হলো মাই, কিন্তু মাইয়ের নমিনেটিভ কেস হলো আই, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসবে। তো এই জন্য মাই না লেখে আমি এখানে আই ব্যবহার করতে হবে, যেহেতু এটা এখানে সাবজেক্ট, আর সাবজেক্টটা নমিনেটিভ কেস হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করলাম। আমি আশা করব তোমরা অনলাইনে আমার এই ক্লাসটা দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে নেবে। সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন পাঠদান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।